সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা, সার্জিস আলমের গাড়ি ভাঙচুর। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে কারাগারে পাঠিয়েছে আদালত, রিমান্ড চাইবে পুলিশ। নীলফামারীতে 200 বছরের পুরানো অভয় আশ্রম পাখির কলকাকলিতে মুখর, দর্শনার্থীদের ভিড়। সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। দুপুর 2:30টার দিকে উপজেলার চৌমুহনীর পৌরসভা গেটের সামনের রাস্তায় এনসিপির গাড়ি বহরে বোতল ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভা করে এনসিপি। সভা শেষে বের হওয়ার পরই আচমকা হামলা হয় এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে। এর আগে মৌলভীবাজার সার্কিট হাউসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সকাল 10:30টার দিকে সড়ক পথে সিলেটের উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই সময় হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার বিচার দাবি করেন নেতাকর্মীরা। জনক হামলা এবং আমাদের উপর অত্যাচার, চোখ কেড়ে নেওয়া, মালামাল চিন্তায় পুরো দেশবাসী প্রত্যক্ষ করলো। আমরা এখনো চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা গণভোটের রায় বাস্তবায়ন এবং আমরা আওয়ামী যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছিল 2024-এ, সেই নারকীয় হত্যাযজ্ঞের বিচার চাই আমরা। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার শাহঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাকে রাজধানীর মিরপুর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখে সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়। দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার আসর থেকে মূল এজেন্ট সহ অন্তত 8 জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে শহরের নিউ মার্কেট সংলগ্ন শফিক প্লাজায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন এজেন্ট সুজন দেবনাথ, সালমান ভুইয়া, ঝন্টু কর্মকার, আকরাম হোসেন, কায়েস মিয়া, শাহাদাত হোসেন চৌধুরী, জহর ও আলামিন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অভিযানে 7টি মোবাইল ও 60,000 টাকা জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব 9। পাবনার আটঘরিয়া উপজেলার একটি বাড়ির পাশ থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 11টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত গীতারানী উপজেলার একদন্ত ইউনিয়নের বারোইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে গীতারানী বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় কর্মরত। ধারণা করা হচ্ছে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা শীত কেটে ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গেলে গীতারানীর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং বাড়ির পাশে মরদেহ ফেলে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন সহ গ্রেপ্তার 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বেলা 3:30টায় তাদেরকে আদালতে হাজির করে। আদালত ডেভিড ইমন সহ 4 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সকালে চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে।
এর আগে হত্যা মামলায় গ্রেপ্তার মিঠু ওরফে ধামা ইলিয়াসকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই টেভি ডিমন ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ সুপার। সক্রিয় যেই হোক, সে প্রতিপক্ষ না নিজের পক্ষ না অন্য পক্ষ, এটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে সে অপরাধী বা সন্ত্রাসী বা চাঁদাবাজি, এদের বিরুদ্ধে অভিযান চলবে। সে আমরা কার মধ্যে কার গ্রুপিং আছে, কে কার প্রতিদ্বন্দ্বী, এটা আমার দেখার দরকার না। আমার দরকার একটাই, সেটা হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে কথিত আরসা সদস্য মোহাম্মদ জুবায়ের নিহত হয়েছেন। পুলিশ জানায় ইরানি পাহাড়ের রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে বসবাসকারী জুবায়েরকে তার নিজ বসতঘর থেকে বের করে কয়েকজন সন্ত্রাসী ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। প্রাথমিকভাবে জানা যায় কথিত আরসা ও আরএসও সন্ত্রাসী সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে বিরোধ ও গ্রুপিং চলছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। যাচ্ছি পরের প্রসঙ্গে। ২৮ জুলাই ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ রয়েছে নীলফামারীর ডোমার উপজেলার পাখির অভয়াশ্রম নিয়ে প্রতিবেদন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গড়ে উঠেছে প্রায় ২০০ বছরের পুরানো পাখির অভয়াশ্রম। গ্রামটি এখন সবার কাছে পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। সেখানে পাখি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা। যান্ত্রিক শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে সকালে ঘুম ভাঙে হাজারো পাখির ডাকে। বলছি উত্তরের শান্ত জনপদ নীলফামারীর কথা। ভোরের আলো ফুটতেই চারিদিকের নীরবতা ভেঙে মেতে ওঠে প্রকৃতির এই চেনা সুর। সবুজের সমারোহের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঁশঝাড়। ৪ একরের বেশি জায়গা নিয়ে বিশাল বাঁশঝাড়টি এখন পাখিদের অভয়াশ্রম। এখানেই বাসা বেঁধেছে বক, পানকৌড়ি, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুই, চড়ুই সহ নানা প্রজাতির পাখি। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামটি এখন পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। স্থানীয়দের দাবি, প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এখানে ঘর বেঁধেছে হাজারো পাখি। বাঁশঝাড়ের মালিক ও স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এখানে নির্বিঘ্নে বসবাস করছে পাখি। প্রতিদিন ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর। আর সন্ধ্যা নামলে পাখির ডানার শব্দ আর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাঁশঝাড়ের মধ্যে পাখি লাগে, সে পাখি আমরা কোথাও সে কাউকে দেই না এবং কাউকে মারতেও দেই না। পাখি অনেক দিন থেকে আমরা সংগ্রহ করে রাখি। তবে সরকার যদি আমাদের উপরে একটু লক্ষ্য রাখে তাহলে আমরা অনেক আগায় যাব। বিশাল এই পাখির অভয়ারণ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। আমি এখানে ছোটবেলা থেকে দেখতেছি যে অনেক পাখি আছে, বৈশাখ মাসে আবার বেশি হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখতে, আর আমাদেরও এলাকায় আছে এই পাখিগুলা, আমাদেরকেও দেখতে খুব ভালো লাগে। ব্যক্তিগত উদ্যোগে পাখি সংরক্ষণের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা। এটি আসলে দেখতে যেমন সুন্দর, সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। চিন্তা ভাবনা করছি এটাকে আরো কিভাবে ভালো করা যায়। সরকারি সহযোগিতার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণে অঞ্চলটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে হেফাজতের সমাবেশ পণ্ড করতে পরিকল্পনার অভিযোগ এনেছে প্রসিকিউশন।
মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় বুধবার গ্রেপ্তার করা হয় লতিফ সিদ্দিকীকে। সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ডিবির একটি মাইক্রোবাসে লতিফ সিদ্দিকীকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পরিকল্পনার অভিযোগ এনেছে প্রসিকিউশন। বলা হয়েছে, সমাবেশ ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে আওয়ামী লীগের দলীয় বৈঠকে অংশ নেন তিনি। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, এবং ওইখানে তাদের মূল সিদ্ধান্ত ছিল ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না, এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। লতিফ সিদ্দিকীর সাথে তার ভাই কাদের সিদ্দিকীও আদালতে আসেন। এ সময় তার ভাইকে নির্দোষ দাবি করেন তিনি। এ ব্যাপারে একেবারে নির্দোষ, অন্যায়, উদ্দেশ্যপ্রবণ, উদ্দেশ্য প্রণোদিত এরকম ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না। আর লতিফ সিদ্দিকী এই সময় কিছু ঘটনা নিয়ে বিতর্কিত ছিলেন আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে। শুনানি শেষে লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। গণরায় উপেক্ষা করে সরকার জাতিসংঘে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সভাপতি ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে জামায়াত। জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, ডানাই বানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভায় প্রশ্ন ফাঁস ও সরকারি পরীক্ষায় অনিয়ম ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল পাশ হয়েছে। বিরোধী দলের স্লোগান ও বিক্ষোভের মধ্যেই বুধবার বিলটি অনুমোদন দেয় নিম্নকক্ষ, এনডিটিভি জানায়। সোমবার ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি লোকসভায় উত্থাপন করেন। নতুন সংশোধনী অনুযায়ী পরীক্ষা পরিচালনায় যুক্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ 1 কোটি রুপি থেকে বাড়িয়ে 5 কোটি রুপি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য শাস্তি আরও কঠোর করা হয়েছে। কয়েকদিন বিরতির পর আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। কেশম দ্বীপে একটি ভবনে হামলায় এক দম্পতি ও তাদের 2 বছরের শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত মঙ্গলবার জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজে চালানো ইরানের হামলার পরিপ্রেক্ষিতে দেশটিকে শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, আবু মুসা, সিরিক ও কিস শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বাংলাদেশ থেকে কমপক্ষে 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ তথ্য জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া মালয়েশিয়া থেকেও 5,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার। স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই চুক্তিকে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান এবং মালয়েশিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে একটি প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন আনোয়ার ইব্রাহিম। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, এই আঞ্চলিক শরণার্থী সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া।
খেলার খবর। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। এরপর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। এসব অভিযোগে তদন্ত শুরু করেছে ফিফা। পারেদেসের বিরুদ্ধে আনা হয়েছে 3টি অসদাচরণের অভিযোগ। এছাড়া মলিনা, আলমাদা, টিম অফিশিয়াল রবার্তো আলা এবং স্পেনের গাভিকেও নোটিশ দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এদিকে বিশ্বকাপের ফাইনালে হেরেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি এখনও উদযাপন করছেন আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। জয়ের আনন্দ আর জাতীয়তা বোধকে এক সুতোয় গাঁথতে দেশটির একটি স্পোর্টস শপে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক দৃশ্য। সেখানে আর্জেন্টিনার জার্সিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র ছাপিয়ে দেওয়া হচ্ছে বিনামূল্যে। আর্জেন্টিনার বেরাসাতেগি শহরের একটি ছোট্ট স্পোর্টস শপের বাইরে মানুষের দীর্ঘ সারি। নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী ফুটবল ভক্তরা অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। উদ্দেশ্য একটাই, নিজেদের প্রিয় আকাশি সাদা জার্সিতে বিনামূল্যে মালভিনাস দ্বীপপুঞ্জের মানচিত্রটি ছাপিয়ে নেওয়া। সাথে থাকছে 15 জুলাইয়ের তারিখ। এই দিনে 2026 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে হারের পর সারা দেশের ফুটবল ভক্তরা যখন হতাশ, তখন এই অভিনব উদ্যোগ নেন দোকানটির মালিক আরিয়েল এসকালান্তে। তার মতে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা মানুষের ভেতরের সুপ্ত আবেগ ও অধিকার বোধকে নতুন করে জাগিয়ে তুলেছে। ফাইনালে হারার পর আমি এখানে বসে ভাবছিলাম এখন আমি কি করতে পারি, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই বিষয়টি আমার মাথায় আসে। সেই চিন্তা থেকেই 15 জুলাই তারিখের সাথে মালভিনাসের মানচিত্র বসিয়ে দিই। এই উদ্যোগ শুধু সাধারণ ভক্তদেরই নয়, নাড়া দিয়েছে 1982 সালে মালভিনাস যুদ্ধে প্রবীণ যোদ্ধাদেরও। আরিয়েলের সাথে যোগ দিয়ে তাকে একটি সম্মানসূচক ফলক উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা। গতকাল কয়েকজন মালভিনাস বীর আমাকে ফোন করেছিলেন। তারা আমাকে ধন্যবাদ জানিয়ে একটি সম্মাননা ফলক দিতে এখানে আসবেন। ফোনে তাদের একজন আমাকে বলেছিলেন, মালভিনাস আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে। ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দ্বন্দ্ব দীর্ঘদিনের। 1982 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর আজও তা ব্রিটিশদের অধীনেই রয়ে গেছে। তবে জার্সিতে মানচিত্র ছাপানোর এই দৃশ্যই যেন প্রমাণ করে মালভিনাস এখনও প্রতিটি আর্জেন্টাইনীয় হৃদয়ে অমলিন, যা তাদের বারবার এক সুতোয় বেঁধে রাখে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, সার্জিস আলমের গাড়ি ভাঙচুর। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে কারাগারে পাঠিয়েছে আদালত, রিমান্ড চাইবে পুলিশ। নীলফামারীতে 200 বছরের পুরানো অভয়াশ্রম পাখির কলকাকলিতে মুখর, দর্শনার্থীদের ভিড়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।